কাউসার আপনার কাছে আসতে চাই যে সংসদ নিয়ে কথা বললে সংসদ সদস্যদের নিয়ে কথা বলতে হয়। আমাদের কোনো রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, শুধু মনে করেন না, তিনি তথ্য প্রমাণ উপাত্ত দিয়ে প্রমাণও করতে পারেন যে সংসদ সদস্য হওয়া এই দেশের সবচেয়ে লাভজনক ব্যবসা। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেন অর্থ সম্পদ বৃদ্ধির হার আমরা যেভাবে দেখি, মন্ত্রী এমপিদের টাকা যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ে, বাংলাদেশের কোনো ব্যবসায় এইরকম ভাবে লাভ করা সম্ভব না। অন্যদিকে আমরা যখন দেশের অর্থনৈতিক পরিস্থিতির কথা শুনি তখন আমরা কিন্তু শুনি করোনা ভাইরাসের কথা, তখন আমরা শুনি ইউক্রেন যুদ্ধের কথা, কিন্তু সর্বশেষ আমরা এই মন্ত্রী এমপিদের যে নিজেদের দেয়া হলফনামা, আমরা জানি যে টিআইবি নিয়ে কথা বললে আপনারা অনেক কথা বলতে পারবেন বা অন্য সংস্থা নিয়ে কথা বললে নিজেদের দেয়া হলফনামা, সেই হলফনামার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কোনো এক ম্যাজিকে সবার টাকা 10 গুণ, 100 গুণ, 222 গুণ, আরো কয়েকশো গুণ এটা বাড়ছে। আমি নাম বলতে চাইছি না, আপনি নিশ্চয়ই জানেন। এর কারণ কি বলে আপনি মনে করেন? মানে এটা কি আসলে ব্যবসা বাণিজ্য করে টাকা বাড়ানো সম্ভব, নাকি মন্ত্রী এমপি হইলেই শুধুমাত্র টাকা বাড়া সম্ভব? দেখুন, এটা একটা মুখরোচক আলোচনা। আমি যেটা ব্যাখ্যা দিতে চাই অনেক সময় লাগবে। এটা আমার চেয়ে ভালো রুমিন ফারহানা জানেন, উনি সংসদ থেকে বেতন পেয়েছেন। একটা এমপি কিন্তু মাসে 1,60,000 মতো টাকা পান। 5 বছর যদি এমপি থাকেন ওরা কিন্তু 1 কোটি টাকার উপর হয়ে যায়। এখন উনি কোটি টাকার মালিক, এটাকে বলা হচ্ছে। মানে তার কোনো টাকা খরচ হয় না, এমপি হওয়ার পরে খরচও বন্ধ হয়ে যায় না? ইনকাম দেখাতে হবে, তার ইনকাম এত না। আমি তো তার অর্থ সম্পদ দেখতে পাচ্ছি। কাসর ভাই, আপনি আমার থেকে আরো ভালো জানেন। আমি তার অর্থ সম্পদ, আমি কত টাকা রোজগার করা এবং কত টাকা অর্থ সম্পদ, দুইটার মধ্যে পার্থক্য একটু অর্থনীতি তো বুঝি, যে এইটা তো আমি তার অর্থ সম্পদ দেখতে পাচ্ছি, যে তার জমা করা অর্থ, খরচের পরে যা থাকে সেটা জমা অর্থ। দেখুন, এ নিয়ে বিশেষ করে গোল্ডের ব্যাপার, সম্পত্তির ব্যাপার, আপনি জানেন যারা ঢাকা শহরে উত্তরা বা পূর্বাঞ্চলে প্লট পেয়েছেন, উত্তরা কিন্তু প্লট 3 লাখ টাকা কাঠা, এখন কিন্তু 3 কোটি টাকা কাঠা। এখন আপনি যদি এটা ভ্যালুয়েশন করেন তাই এটা দাঁড়াবে যারা গুলশান বনানী এই প্লটের মালিক, উত্তর দিকে সূত্রে 136 টাকা 132 টাকা প্লটের দাম একসময় ছিল। এবং গোল্ডের ব্যাপারটা তো আমার সাথে সাবেক এমপি বলতে পারবেন, কারণ এই 98 সালে গোল্ড ছিল 10,000 টাকা ভরি, এখন 1 লক্ষ টাকা ভরি। এখন যদি ওটার ভ্যালুয়েশন করেন, যাক, আমরা যেটা বলতে চাই, আমাদের দল থেকে সিদ্ধান্ত হয়েছে। এইটাই আরেকটু বলেন, আমার এটা শুনতে ভালো লাগতেছে। মানে আপনার ব্যাখ্যাগুলি এত অসাধারণ, আমি এটা মনে রাখবো, কারণ এটা আমাকে আরো বলেন তো একটু, এটা কি কারণ হইতে পারে? এটা না, এটা হলো উত্তরাধিকার সূত্রে যেটা পেয়েছেন সেটাকে বড় করে দেখা হচ্ছে। আপনি 10 ভরি গোল্ড আপনার আছে, আপনি কিনেছেন 10,000 টাকা, 1 লক্ষ টাকা, আপনি কিছু গিফট পেয়েছেন, অ্যাড হয়েছে, এখন গোল্ডের দাম হয়ে যাচ্ছে 5,000 টাকা। অনেকে এটা নিয়ে আমরা নিউজ করতে দেখেছি। দেখুন, 2008 সালের একটা নির্বাচনী হলফনামায় আপনাদের একজন সদস্য তার আয় ও সম্পত্তি দেখিয়েছিলেন 13,34,500 টাকা। এবারের নির্বাচনী হলফনামায় তার এবং তার স্পাউজের সম্পদ হচ্ছে 66,03,59,360 টাকা। নির্বাচন শেষ হওয়ার পর ইতিমধ্যে দুদক অনেকের ফাইল নিয়েছে। আমাদের দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এগুলো তদন্ত করার জন্য। ইতিমধ্যে আমার জানা মতো 46 জন এমপির ফাইল নেওয়া হয়েছে। আমার মনে হয় এই ব্যাপারে একটা সিদ্ধান্ত আসবে, তদন্ত হবে, তারপর এটা বেরিয়ে আসবে। এখন নির্বাচনের আগে এই ধরনের কথা হয়েই থাকে। আপনি যে প্রসঙ্গটা তুলেছিলেন নির্বাচন, মানে আপনিও একটা প্রশ্ন করেছিলেন যে 28 অক্টোবর আসলে কি ওই সভাটা কি বিএনপি নির্বাচনে না যাওয়ার জন্য হয়েছিল? আমি একটু অ্যাড করতে চাই। দেখেন, গত 1.5 বছর বিএনপি অনেকগুলি মহাসমাবেশ করেছে এবং সবাই ধরে নিয়েছিল পজিটিভ সাইন, বিএনপি নির্বাচনের দিকে আসছে। যদিও ব্যারিস্টার রুমিন ফারহানা বারবার বলেছেন আমরা একবারও বলি না নির্বাচনের দিকে যাব, কিন্তু পথ চলায় মনে হয়েছিল যে না, বিএনপি নির্বাচনে আসছে। 28 অক্টোবর লক্ষ্য করে দেখেছেন যে ঘটনাটা ঘটিয়েছে, এটা কিন্তু নির্বাচনে না যাওয়ার একটা সিমটম। পাশাপাশি আমরা 28 অক্টোবরও ঢাকার রাজপথে যে পরিমাণ নেতা কর্মীকে দেখেছি, 29 তারিখ হরতাল এবং এর পরবর্তীতে শুক্র, শনিবার, মঙ্গলবার বাদ দিয়ে যে অবরোধ ছিল, সেই অবরোধে আমরা কিন্তু বিএনপির কোন নেতা কর্মীকে মাঠে দেখি নাই। কারণ তারা জেলখানায় ছিল। না, জেলখানায় তো 509 জনের মধ্যে 90 জন ছিল কেন্দ্র কমিটি, বাকিরা তো বাইরে ছিলেন। আসলে 28 অক্টোবর যে ঘটনাটা ঘটিয়েছে, মনস্তাত্ত্বিক ভাবে তারা রাস্তায় দাঁড়ানোর
সাহসটা হারিয়ে ফেলেছিল। না কাউসার ভাই, আমি ছোট্ট একটু আগের প্রশ্ন একটু আগে করি। 28 অক্টোবর বিএনপির একটা বড় সভা ছিল, আওয়ামী লীগের কি ছিল? আওয়ামী লীগ সেটা শান্তি সমাবেশ করতে সেখানে মাঠে গেল কেন? আওয়ামী লীগ যেদিনই বিএনপি সভা থাকবে সেদিনই একটা সভা থাকবে। এতে তো একদম স্পষ্ট বোঝা যায় যে বিএনপির সাথে একটা সংঘাত সংঘর্ষ করা আওয়ামী লীগের পরিকল্পনার অংশ ছিল। খালেদ, আপনি কি কোথাও দেখেছেন 28 অক্টোবর আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন কারোর সাথে উইদিন বিএনপির কোনো সংঘর্ষ হয়েছে, ক্ল্যাশ হয়েছে? কোনো মাধ্যমে কিন্তু খবরটা আসে নাই। যেটা হয়েছে পুলিশের সাথে, যেটা হয়েছে পুলিশকে হত্যা করেছে, প্রধান বিচারপতি হামলা করেছেন, অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপি এর আগে যে সভাগুলি করেছিল এর কোনোটাতেই তো কোন রকম ধ্বংসাত্মক কোনো কাজ করে নাই, কিন্তু আওয়ামী লীগের শান্তি সমাবেশের নামে সেখানে থাকার দরকারটা কি ছিল? আমরা দেখেছি যে বিএনপি সভা করতে গেলে বলে কি স্থানীয়ভাবে হরতাল ডাকা হয়, গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়া হয়, এরপরে শুরু হলো ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের থাকা। মানে তার কারণটা কি? মানে সেটা কেন ছিল? আপনার মনে আছে গত জুলাই মাসে ঢাকা অবরোধের প্রোগ্রামে আমরা কোনো কর্মসূচি দেই নাই। ওনারা যাত্রাবাড়িতে কি অবস্থানটা তৈরি করেছিল? পুলিশের গাড়িতে হামলা, পুলিশের সিকিউরিটি ভ্যানে হামলা, ঢাকাকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য যাত্রাবাড়ি একটা অবস্থান করেছিল। আপনার পুলিশ বাহিনীকে, আমরা তো বরাবরই পুলিশ বাহিনীকে সহায়তা করার জন্য আপনারা এক্সট্রা ফোর্স হিসেবে ছিলেন মাঠে। না, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা পালন করবে। আমরা একটা রাজনৈতিক দল, আমাদের এখন সারা দেশে নির্বাচিত জনপ্রতিনিধি আছেন, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, ঢাকা শহরে কমিশনার আছেন, তাদের একটা সামাজিক দায়িত্ব আছেন যে তার এলাকার মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয়। ওনারা তো এটাই চেয়েছিলেন, দেশে একটা অরাজকতা সৃষ্টি করা, যাতে নির্বাচনটা না হয়। এবং আরেকটা কথা বলি, খালেদ আপনি তো বাইরে আছেন, আসলে যদি নির্বাচনটা হতো, আমরা ধরে নিচ্ছিলাম বিএনপি হয়তো 70-80টা সিট পেতেন, হয়তো মির্জা ফখরুল সাহেব বিরোধী দলের নেতা হতেন। এটা কি আমাদের স্কাইপে যে নেতা ট্যাপসদের পাঠ থেকে বক্তব্য দেন, উনি এটা মেনে নিতেন? নেন নাই। আমরা মনে করি বাংলাদেশের বিএনপি ছাত্র দলের নেতারা অন্য ট্র্যাকে চলেন, হয়তো সেটা মানতে পারেন নাই বলেই 28 অক্টোবর একটা ঘটনা ঘটিয়েছেন। মানে নির্বাচন আসার জন্য বিএনপির নেতাদের মন আওয়ামী লীগের থেকে ভালো আর কেউ বুঝতে পারে না। এটা আমি আগেও খেয়াল করেছি, কারণ এই তথ্য আমি গত 1 মাস 2 মাস ধরে শুনতে পাচ্ছি আওয়ামী লীগের সমর্থিত বিভিন্ন লোকের মধ্যে, যে মির্জা ফখরুল ইসলামকে বিরোধী দলের নেতা বা ওনারা প্রায় বলেন জি বিএনপি বলে পরিবেশ নাই, দাঁড়াতে পারছেন না। দেখেন, আমরা তো দীর্ঘদিন বিরোধী দলে ছিলাম, রাজপথে ছিলাম, পরিবেশ কাউকে তৈরি করে দেয় না, কেউ কাউকে দাঁড় করিয়ে দেয় নাই। স্পষ্টত ওনারা এবার যেটা ভেবেছিলেন বাইরের কেউ হয়তো দাঁড় করিয়ে দিবেন, ওনারা যদি দেশের জনগণ ভোটারদের উপর ভরসা করতেন, হয়তো নির্বাচনে গিয়ে ভালো করতে পারতেন, একটা অবস্থান তৈরি করতে পারতেন পরবর্তী নির্বাচনের জন্য। না, কিন্তু কাউসার ভাই আপনি আরেকটু মনোযোগ দিয়ে এই নির্বাচনের কথাও শুনেন, যে এইখানে যে কেউ শেখ হাসিনার মনোনীতদের বাইরে যেতে চেয়েছেন তার হাল কি হয়েছে সেটা আপনি আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্যদের মুখে শুনেন, গোলাপ সাহেবের মুখে শুনেন, আপনি আওয়ামী লীগের জাফরুল্লাহ সাহেবের কাছে শুনেন, আপনি শামীম পাটোয়ারির কাছে শুনেন, আপনি বুঝতে পারবেন যে যাকে আসলে শেখ হাসিনা চান নাই তার পক্ষে নির্বাচিত হওয়া কতটা দুরূহ এই নির্বাচনেও ছিল। আপনি একটু আপনি আমার চেয়ে অনেক মেধাবী, অনেক কিছু মনে থাকে আপনার, আপনি একটু খেয়াল করে দেখবেন। আমি আসবো আপনার কাছে আবার কাউসার ভাই, আপনি আমার মনে করে বলবেন যে এটা হেরে গেলেই সবাই এই কথা বলে কিনা। আমি একটু ব্যারিস্টার ফারহানার কাছে আসতে চাই। এটা এখনই বলে ফেলি, শোনো। জি 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 বলেন। এটা বলতে হয়, মেয়েদের প্রসব বেদনা আর নির্বাচনের পরাজয়, এটা কদিন থাকে, এই ধরনের কথা হয়েই থাকে, বলতেই পারেন। আচ্ছা,